মার্কেটে যত ধরনের সাজেশন রয়েছে সেই সকল সাজেশন এবং বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইজ করে এবং আমি নিজের এক্সপিরিয়েন্স অর্থাৎ যখন আমি ক্লাস 10-এ ছিলাম তখন আমি ছায়া প্রকাশনের নোট বই কমপ্লিট করেছি, রায়ো মার্টিনের নোট বই কমপ্লিট করেছি, তারপরে রায়ো মার্টিনের প্রশ্ন বেচিদার কমপ্লিট করেছি, টেস্ট পেপার এবিটিএ ডাব্লিউবিটিএ সমস্ত কিছু কমপ্লিট করার পর যে এক্সপিরিয়েন্স একটা ভালো হয়েছিল সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এই সকল কিছুর মেলবন্ধন ঘটিয়ে কিন্তু একটা দারুণ সাজেশন এতদিনে তোমাদের জন্য তৈরি করেছি এবং সেই সাজেশন আজকে থেকে আপলোড হতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, আজকে থেকে তোমাদের মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক এই 5টি বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন আসতে চলেছে। বেশ কয়েকদিন ধরে ভিডিও আসছিল না, কারণ আমরা এই সাজেশন তৈরির পিছনে খাটছিলাম, তোমাদের পরীক্ষার সামনে আসছে। সো আমরা ভাবলাম একটা খুব ভালো একটা সাজেশন তৈরি করি, সেই জন্য কয়েকদিন ভিডিও আসেনি। এখন প্রতিটি বিষয়, যে 5টা বিষয় আমি বললাম, প্রতিটি বিষয় প্রতিটি অধ্যায়ের একটা দারুণ সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি। সেই সাজেশনটি প্রতিদিন আপলোড হতে থাকবে এবং আজকে ইতিহাসের সাজেশনটি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো, এখানে আমরা এমনটা মেনে চলেছি যে এই সাজেশনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে 90%-এর উপরে কমন ইজিলি আসবে, ঠিক আছে? তুমি যদি তোমার টার্গেট যদি 95-100 থাকে তাহলে সেখানে আলাদাভাবে পড়াশোনা করতে হবে, কিন্তু তুমি যদি চাও যে অন্তত 90% যদি কোনোভাবে টেনে টেনে তুলতে পারি তাহলে কিন্তু এই সাজেশন তোমাদের খুবই সাহায্য করবে। তো দেখো, এখন তোমাদের মধ্যে অনেকে বলতে পারি যে দাদা আমার তো 7, 8, 9 আমি 75% নাম্বার পাইনি, আমি কি মাধ্যমিকে 90%-এর উপরে আনতে পারবো? হ্যাঁ, আনতে পারবে। কারণ দেখো, তোমাদের 7, 8, 9 এগুলোতে কি হয়, তোমাদের স্কুলের যারা টিচার রয়েছে তারা প্রশ্নপত্র করেন, তারা কোশ্চেন করেন এবং বেশিরভাগ স্কুলে কি করা হয়, একটু কঠিন প্রশ্নপত্র করা হয়। আর 7, 8, 9-এ কিন্তু তোমরা সেইভাবে পড়াশোনা করোনি। আর এই করোনার জন্য, লকডাউনের জন্য তো পড়াশোনা একেবারেই হচ্ছে না ছাত্রছাত্রীদের, সেটা বুঝতে পারছি। কিন্তু মাধ্যমিকের প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলের টিচাররা করে না, এটা বোর্ড করে এবং বোর্ড সকল ধরনের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে করে, যাতে কেউ একদম ফেলও না করে, যাতে সবাই পাস করতে পারে, আবার খুব বেশি নাম্বার যাতে সবাই না পায় সেই দিক থেকে বিবেচনা করে প্রশ্নপত্র করা হয়। সেক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্র খুবই সোজা হয় এবং আজ অব্দি তোমার যদি 75%-ও না এসে থাকে, এই পরীক্ষার কয় মাস যে বাকি আছে, এই কয় মাস যদি এই সাজেশনটি ভালো করে পড়ো, 90%-এর উপরে কিন্তু তোমরা ইজিলি আনতে পারবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। জাস্ট একবার ট্রাই করে দেখো, যা আমি সাজেশন দিচ্ছি হুবহু পড়ো, রিভাইজ করো, রিভিশন দিয়ে লিখে প্র্যাকটিস করো, পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষা দাও, তাহলে তোমরা বুঝতে পারবে কি ফলাফল, যে কমন আসছে কি আসছে না, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আসছি যে আজকে আমরা তোমাদের ইতিহাসের সাজেশনটি দিতে চলেছি, ইতিহাসের প্রথম অধ্যায়ের সাজেশন। এবার তুমি বললে দাদা তুমি তো ভৌতবিজ্ঞান পড়ো, তুমি ইতিহাসের সাজেশন কি করে দিচ্ছ, এখান থেকে ওখানে টুকে দিয়ে দিচ্ছ? না, এমনটা মোটেই নয়, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে দিচ্ছি। সো দেখো, আমি ভৌতবিজ্ঞান পড়াই, ঠিক আছে, ভৌতবিজ্ঞান ভালোবাসি, কিন্তু মাধ্যমিকে কিন্তু আমারও কিন্তু ভূগোলও 95 এসেছিল, ইতিহাসে আমার 97 এসেছিল। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে ইতিহাসে 97 কি করে পেতে হয়, একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম। ভিডিওটি কেউ যদি দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই সেটা দেখবে, ঠিক আছে? আর আই বাটনও ভিডিওটি হয়তো দেখতে পাচ্ছ, কমেন্টে প্রথমে পিন করে দেবো ইতিহাসের স্ট্র্যাটেজি ভিডিওটি, সেটি অবশ্যই দেখবে আমি কি করে 97 পেয়েছিলাম। এখন দেখো, এখানে কিন্তু আমি নিজের ঢাক ঢোল মোটেই পেটাচ্ছি না, আমি শুধু তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি যে যেই ছেলেটা তোমাদের ইতিহাসের সাজেশন দিচ্ছে, বাকি অন্যান্য অধ্যায়ের সাজেশন দিচ্ছে, সেই সকল বিষয়টি আমি সাজেশন দিচ্ছি যেগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, নিজে আমি পড়েছি, কি করে বেশি নাম্বার তুলতে হয় আমার সেগুলো সম্বন্ধে জানা রয়েছে, এক্সপিরিয়েন্স করে এসেছি, সেই জন্য আমি সাজেশন দিতে পারছি। এখন ইংরেজি আর বাংলা এইগুলো সাজেশন কিন্তু আমি মোটেই তৈরি করতে পারবো না, কারণ এগুলোতে আমার আজ অব্দি ভালো নাম্বার আসেনি, ঠিক আছে? 80 থেকে 90-এর মধ্যে থেকেছে, 90-এর উপরে কোনোবারই ক্রস করেনি। তো সেগুলো সাজেশন আমি দিচ্ছি না, যেগুলোতে আমার নিজের এক্সপার্টিস রয়েছে সেগুলো করবো, অন্যগুলোকে বাইরে রাখছি, ঠিক আছে? তো ইতিহাসের সাজেশনটি আমি দিয়ে দিচ্ছি, পিডিএফ হয়তো তোমরা এখন সাইডে দেখতে পাবেন, সেই পিডিএফটি দেখো, সাজেশন রয়েছে। এবার আমি এখানে কি করছি, শুধুমাত্র প্রশ্ন কিন্তু দেইনি। ইতিহাসে বেশি নাম্বার পাওয়ার জন্য সব থেকে কার্যকরী উপায় আমি আগেও বলেছি, সেটা হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। বড় প্রশ্ন যদি আয়ত্ত করতে পারো, ছোট প্রশ্ন ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? ছোট প্রশ্নের পেছনে বেশি দৌড়াতে হয় না, প্রশ্ন বিচিত্রা, টেস্ট পেপার এগুলো সলভ করলে ছোট প্রশ্ন হয়ে যাবে, ঠিক আছে? বড় প্রশ্ন বেশি মাথা ঘামাতে হয়। তো দেখো, একটা বই রয়েছে, বইয়ের নাম আমি বলছি না, তোমরা পিডিএফটি দেখে বুঝতে পারবে। সেই বইয়ের বেস্ট বই, ইতিহাসের জন্য বেস্ট বই বলা চলে সেই বইটা। সেই বই থেকে আমি প্রতিটি প্রশ্ন, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, প্রতিটি প্রশ্ন তোমরা দেখতে পাবে এবং তার উত্তরও লেখা রয়েছে। আমি সেগুলো নিয়ে একটা পিডিএফ তৈরি করেছি। 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 4 নম্বরের প্রশ্ন রয়েছে, আর এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো ভালো করে পড়ো, যে প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তর দেওয়া রয়েছে, সেগুলো ভালো করে পড়ে পড়ে প্র্যাকটিস করো। কোথাও যদি কোনো অসুবিধা হয়, কোনো ধরনের যদি প্রশ্ন হয় সাজেশন রিলেটেড, যে দাদা এই প্রশ্ন উত্তরটা এত বড় রয়েছে, এটা কি আমি কি ছোট করে লিখতে পারি, বা কিভাবে কি করতে হবে, বা সাজেশন রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের থাকে কমেন্টে জানাবে। আর এই সাজেশনটা আমি একবার তোমাদের প্রতিটি প্রশ্ন বলে দিচ্ছি এবং কোন কোন প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ সেটাও একবার বলে দেবো, হ্যাঁ? আর এই পিডিএফটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের থ্রু তোমরা গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে সরাসরি। আর কেউ যদি প্রিন্ট করতে পারো তাহলে সেটা প্রিন্ট আউট বের করে নেবে। তো চলো এখন আমি সরাসরি সেই সাজেশনটি দেখা দিচ্ছি যে কি কি প্রশ্ন রয়েছে
কি কি উত্তর রয়েছে, কিভাবে কি করতে হবে সমস্ত কিছু বলে দিচ্ছি। হ্যাঁ, আর একটা জিনিস তার আগে বলে দিই, দাঁড়া একটু, সেটা হচ্ছে তোমাদের বলতে পারো প্রতিটি বিষয়ের সাজেশন কিন্তু রেডি হয়ে গিয়েছে, সমস্ত কিছু ভালো করে তৈরি হয়ে গিয়েছে। এখন তোমরা জানাবে যে আমি কি প্রতিদিন একটা করে সাজেশনের ভিডিও আপলোড করবো না দুটো করে? একটা করে আপলোড করলে কিন্তু অনেক টাইম লেগে যাবে তোমাদের সমস্ত অধ্যায়ের সাজেশন দিতে, সমস্ত বইয়ের। সো আমি ভাবছি একটা সকালে একটা রাত্রে দুটো দুটো করে সাজেশনের ভিডিও আপলোড করবো। সো তোমরা জানো যে প্রতিদিন দুটো করে ভিডিও দিলে তোমরা কি সেটা কভার করতে পারবে? কমেন্টে একটু জানিও, ঠিক আছে? তাহলে চলো এখন সরাসরি শুরু করছি তোমাদের সেই সাজেশনে নিয়ে গিয়ে। তো এটা হচ্ছে তোমাদের সাজেশন। প্রথমে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, তারপর 4 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার নানা বৈচিত্র্যগুলি উল্লেখ করো। কি কি বৈচিত্র্য রয়েছে? খাদ্যাভ্যাস, শিল্প চর্চা, পোশাক পরিচ্ছদ, যানবাহন, যোগাযোগ ব্যবস্থা, বিজ্ঞান প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, নারী ইতিহাস, সমস্ত কিছু যা যা বৈচিত্র্য রয়েছে সেগুলো এই প্রশ্নে দেওয়া রয়েছে উত্তরে। তারপরে প্রশ্ন আমরা দেখছি, এটাই অত ইম্পর্টেন্ট না, কিন্তু এই পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কি বা সামাজিক ইতিহাস কি? এটা 2017 সাল, অর্থাৎ যেই বছর আমরা পরীক্ষা দিয়েছিলাম সেই বছর কিন্তু এই প্রশ্ন এসেছিল। 2 নম্বরের প্রশ্ন, খুব সোজা প্রশ্ন, উত্তরটি দেখে নেবে। তারপরে প্রশ্ন অ্যানাল স্কুল কি, এটা একটু দেখে নেবে, 2 নম্বরের প্রশ্ন। তারপরে 6 নম্বর দেখতে হবে না, যেগুলো রাইট চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো দেখবে, পড়বে, ঠিক আছে? 7 নম্বরে দেওয়া রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো। শুধুমাত্র 2টি গ্রন্থের নাম লিখবে, তাহলেই হয়ে যাবে। দুটো, এখানে অনেকগুলো গ্রন্থ রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চা বিষয়ক, ঠিক আছে? দুটো পড়বে। পরের প্রশ্ন, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? নিম্ন বর্গের ইতিহাস চর্চা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর, এটা পড়বে। 9 নম্বর প্রশ্ন পড়বে না, ঠিক আছে? রাইট দেওয়া নেই। 10 নম্বর পড়বে রণজিৎ গুহ রচিত নিম্ন বর্গের ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো। 2টি গ্রন্থের নাম পড়বে, তাহলে হয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন, দুটোর বেশি পড়ার কোনো দরকার নেই। পরের প্রশ্ন পড়বে খেলার ইতিহাস চর্চার গুরুত্ব। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খেলার ইতিহাস চর্চার গুরুত্ব। তো এটা পড়বে, খেলার ইতিহাস চর্চার গুরুত্ব। এখানে বেশ কতগুলি গুরুত্ব রয়েছে, 4টি গুরুত্ব রয়েছে। নিজের পছন্দ মতো শুধুমাত্র 2টি পড়বে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? 2টি পড়বে, সেই 2টি লিখে প্র্যাকটিস করবে, মনে রাখবে, তাহলে যথেষ্ট, বেশি পড়ার কোনো দরকার নেই। তারপরে ঢাকাই খাবার কি, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু জেনে রাখবে, ঠিক আছে? ভেরি ইজি, ঢাকাই খাবার। 17 নম্বর পড়তে হবে না। 18 নম্বর পড়বে হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন? এটা পড়ে রাখবে, কারণ তিনি একটা রসগোল্লা তৈরি করেছিলেন, ঠিক আছে? সর্বপ্রথম মনে হয় যথাসম্ভব। তারপরে নবীনচন্দ্র দাসকে, ইনিও একজন মনে হয় রসগোল্লা তৈরি করেন, স্পঞ্জের রসগোল্লা তৈরি করেন ইনি, এটিও দেখে নেবেন। জাস্ট এগুলো গল্পের মতো একবার পড়বে, অতটা গুরুত্বপূর্ণ নয়। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 2 নম্বরের, ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 4টা পয়েন্ট রয়েছে, 3টে পড়ে রাখবে। পরীক্ষায় আসলে 2টোর বেশি লিখবে না, শুধুমাত্র 2টো লিখবো, আমাদের কাছে সময় বেশি থাকে না। যত ছোটোভাবে সম্ভব সঠিক তথ্য দিয়ে 2টো উত্তর লিখবো, পড়ে রাখবো 3টে, ঠিক আছে? তাহলে ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, এই প্রশ্নটা এখান থেকে পড়ে নেবে। পিডিএফটি পারলে প্রিন্ট আউট বের করে নেবে, কারণ মোবাইল থেকে পড়তে অসুবিধা হয়। ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? উত্তর পড়ে নেবে। তারপরে প্রশ্ন, প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? তারপরে এটি কার পরিচালনায় কবে মুক্তি পায়? জেনে রাখবে, খুব ভালো প্রশ্ন একটা। তারপর প্রথম বাংলা চলচ্চিত্র কোনটি? এটি কার পরিচালনায় কবে মুক্তি পায়? এগুলো যথাসম্ভব তোমরা বাংলাতেও পড়বে ভবিষ্যতে, ঠিক আছে? 40 নম্বর পড়তে হবে না। 41 নম্বর দেখে রাখবে চলচ্চিত্রের ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো। 2টি গ্রন্থের নাম মনে রাখবে, এনাফ। তারপর যানবাহন ও যোগাযোগের ইতিহাস চর্চার গুরুত্ব কী? মানে আমরা ইতিহাস চর্চা করতে গিয়ে যানবাহন এবং যোগাযোগ সম্পর্কিত ইতিহাস চর্চা করার কী এমন দরকার রয়েছে? কেন এটা করা দরকার? ভেরি ইজি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন একই রকম হয়, ঠিক আছে? পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে? সমস্ত প্রশ্ন একই রকম, যে যানবাহন ও যোগাযোগের ইতিহাস চর্চার গুরুত্ব কী, তারপর ধরো বলছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী। এগুলো প্রতিটির উত্তর একই ধরনের হয়, যেটা তোমার কমন সেন্স দিয়েও তুমি লিখতে পারবে, কিন্তু জাস্ট একবার উত্তরটি দেখবে, তারপর নিজের ভাষায় লিখবে। তারপরে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই থাকে, সেটা হচ্ছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? হ্যাঁ, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কী? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর কিন্তু খুবই সোজা, মুখস্থ করার কোনো দরকার নেই, একবার দেখবে নিজের ভাষায় লিখতে পারবে। চলে গেল। তারপর পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া 2টি আন্দোলনের নাম উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 2টি আন্দোলন পরিবেশ রক্ষার দাবিতে। একটা হচ্ছে চিপকো আন্দোলন, কত খ্রিস্টাব্দে মনে রাখবে, ছোট প্রশ্নের জন্য জানতে পারে। নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার গুরুত্ব কী? এটা পড়বে, দুটোই দেওয়া রয়েছে, দুটো পড়ে নেবে। তারপর চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো। 2টি গ্রন্থের নাম পড়ে নেবে, চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা বিষয়ক 2টি গ্রন্থ। এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? এটা তোমরা 4 নম্বরেও পড়বে এর পরবর্তী গিয়ে, কিন্তু এই 2 নম্বরও এখানে দেখে রাখবে।
নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী, তারপরে আধুনিককালে নারী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত রয়েছে এমন কয়েকজন গবেষক যারা নারী ইতিহাস চর্চা নিয়ে পড়াশোনা করছেন, সেই গবেষকদের দুজন নাম তুমি জেনে রাখতে পারো। খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, ঠিক আছে, দেখে রাখবে তবু। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী, আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী, সেই 4টি উপাদান এখান থেকে পড়ে নেবে। সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথা, ব্যক্তিগত চিঠিপত্র, সামরিক ও সংবাদপত্র। এটা থেকে কিন্তু 4 নম্বরের এক ধরনের প্রশ্ন হয়, সেটা পরবর্তীতে আমি আলোচনা করছি, ঠিক আছে। সেখানে সাময়িকপত্র ও সংবাদপত্র ইম্পর্টেন্ট থাকে, শুধুমাত্র এই 1 নম্বর প্রশ্নটা ভালো করে দেখে নেবে। তারপর ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রগুলি মূলত কী কী সরকারি নথিপত্র যেগুলো ইতিহাসের উপাদান হিসেবে বিবেচ্য হয়। এই 1 নম্বর প্রশ্ন ভালো করে পড়বে, 2 নম্বর দেখবে, কিন্তু 1 নম্বর বেশি গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ। তারপর মহাফেজখানা থেকে কিভাবে ইতিহাস জানা যায়, দেখে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু দেখে রাখবে, সাজেশানে রয়েছে। আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, এটা দেখবে, ঠিক আছে। আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, এটা কিন্তু দেখো তোমাদের পর্ষদ নমুনা প্রশ্নও রয়েছে, ঠিক আছে। সো 2টা প্রশ্ন ভালো করে, 2টো উত্তর দেখে রাখবে, পারলে 4টেই দেখে রাখবে। এই 4টা দেখার একটা সুবিধে রয়েছে, সেটা আমি পরে জানাবো। 10 নম্বরে আসি, বলছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান সমৃদ্ধ কয়েকটি আত্মজীবনী ও স্মৃতিকথার উদাহরণ দাও। এইভাবে প্রতিটি প্রশ্ন, আমি আর প্রতিটি প্রশ্ন পড়ছি না, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্নগুলো, প্রতিটি 2 নম্বরের প্রশ্ন পড়বে, স্টার দেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ, এটি খালি মনে রাখবে যে স্টার দেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ। তোমরা পড়বে, এখন আমি পড়াতে বসলে তো অনেক টাইম লাগবে। দেখি টোটাল কতগুলো প্রশ্ন রয়েছে, ব্যাস এই কটি রয়েছে, ঠিক আছে। এই কটি 2 নম্বরের প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা আসছি 4 নম্বরের প্রশ্ন। কী 4 নম্বরে আমাদের প্রশ্ন পড়তে হবে? সবার প্রথমে একটি প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের পর্যন্ত কিন্তু প্রশ্ন কিন্তু মিস দেবে না, 4 নম্বরের প্রশ্নে ফাঁকি মারলে কিন্তু অনেক ক্ষতি হবে। 4 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। এই প্রশ্ন আমি খুব ভালো করে কিন্তু পড়ে গিয়েছিলাম, ঠিক আছে। আমার সময় এটা এত ভালো করে পড়েছিলাম, সো ভাগ্য ভালো, পরীক্ষাও চলে এসেছিল 2017 সালে। নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। এবার এই প্রশ্নটিকেই বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। দেখো অথবা দিয়ে দেওয়া রয়েছে নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো, এটাকে আরও একভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। উত্তরটি এখান থেকে তোমরা পড়ে নেবে। দেখো উত্তরগুলো এত বড় বড় রয়েছে না, প্রতিটি পয়েন্টের আন্ডারে 3টে লাইন কখনোই লিখবে না, এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। টাইম পাবে না অত, ঠিক আছে। এখন যদি তোমার হাতের স্পিড খুব বেশি হয় তাহলে লিখতে পারো, কিন্তু দেখো 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে মিনিমাম 4টি পয়েন্ট দিতে হবে, 5টি পয়েন্ট হলে ভালো হয়, কিন্তু মিনিমাম 4টি পয়েন্ট দিলেও সেটা কিন্তু ভালো তথ্য সমৃদ্ধ হতে হবে। আর একটা কি পয়েন্ট তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে প্রতিটি পয়েন্টের নিচে 2 লাইনের বেশি মোটেই লিখবে না, একটা করে পয়েন্ট দিবে, 2 লাইন লিখবে, 2 লাইনে যা তথ্য দেওয়া দিয়ে দেবে। 3 লাইন লিখতে গেলে কিন্তু ভাই অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। সো পরীক্ষায় 4টা পয়েন্ট লিখবে বা 5টা পয়েন্ট লিখবে, মানে এখানে যেমন দেখো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর, 5টা এখানে দেওয়া রয়েছে। তোমরা 5টায় পড়বে, কিন্তু পরীক্ষায় যদি 5টায় দিতে পারো তাহলে খুব ভালো হয়, 2 লাইন করে। বাট যদি সময় না থাকে তাহলে 4টা পয়েন্ট লিখবে, 2 লাইন করে, ঠিক আছে। 5টা পয়েন্ট দিলে 4-এ 4 পাবে। এবার ভালো টিচার হলে 4টা পয়েন্টও 4-এ 4 দিতে পারে, যদি তোমার তথ্য ভালো হয়, তথ্য মেন। এই প্রশ্নটাকে দেখো আর একটু ঘুরিয়েভাবেও করা হয়েছে যে আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, আর আগেরটা নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। প্রায় একই ধরনের প্রশ্ন, এটা বিভিন্ন ধারাগুলি রয়েছে, আর এখানে কী গুরুত্ব, আধুনিক ইতিহাস, নারী ইতিহাস চর্চা করার আমাদের কী দরকার রয়েছে, কেন এটা করা দরকার, তো সেটা একটু দেখে নেবেন। একই রকমের প্রশ্ন, আগের প্রশ্ন আর এটা প্রায় একই রকমের, পড়লে বুঝতে পারবে প্রায় একই রকমই কনসেপ্ট। এটা 2017 সালে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 4 নম্বর প্রশ্ন আমাদের কী রয়েছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী, সরকারি নথিপত্রের গুরুত্ব পড়বে, খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও পরীক্ষায় দিতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নগুলি পড়বে আর পয়েন্ট করে খাতায় একবার লিখে প্র্যাকটিস করবে। আমি কিন্তু এগুলো ভালো করে বলছি, এগুলো কিন্তু মানে কি বলবো, তুচ্ছ মনে করো না, এগুলোকে ভালো করে একবার মুখস্থ করে নিয়ে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। ইতিহাস লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া হবে না, ঠিক আছে। এই প্রশ্নটি পড়বে, যে প্রশ্নটি ছিল নথিপত্রের গুরুত্ব কী। নথিপত্রের পরে আমাদের আসছে, এটা নথিপত্র গেল, 4টা পয়েন্ট পড়বে যদি খুব বেশি ভালো না লাগে। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এবার যে প্রশ্নগুলি বলবো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার খুবই চান্স রয়েছে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছরের গুরুত্ব কী, 70 বছরের গুরুত্ব কী, এই প্রশ্নটা পড়বে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার খুবই চান্স রয়েছে। তারপরে রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব কী, জীবন স্মৃতির গুরুত্ব কী, এটা পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। এই জীবন স্মৃতি আগেরটা 70 বছর, তারপরে সরলা দেবী চৌধুরানীর আরও একটা প্রশ্ন রয়েছে, কোথায় গেল ওটা,
এই যে চলে এসেছে যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা এর গুরুত্ব কী, জীবনের ঝরাপাতার গুরুত্ব কী, 4টা পয়েন্ট পড়ে নেবে, ঠিক আছে। যেই তোমরা যদি চাও এই নোট থেকেই পড়তে পারো, যেটা আমি দিয়েছি এই উত্তরটা যদি পড়ে ভালো লাগে এটা থেকে পড়বে, বা তোমাদের কাছে যদি অন্য কোনো নোট বই থাকে, সহায়িকা বই থাকে, সেখান থেকে যদি তুমি পড়ে থাকো তাহলে সেখান থেকে পড়বে, জাস্ট প্রশ্নগুলো শুধু নিতে পারো, কিন্তু এই প্রশ্ন পড়লে কিন্তু হয়ে যাবে, এর বাইরে পড়তে হবে না, ঠিক আছে, যেগুলো আমি বলছি। এই দিক থেকে একদম নিশ্চিন্ত থাকো, কমন আসবেই 100%। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িক পত্র ও সংবাদপত্র সম্পর্কে আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িক পত্র ও সংবাদপত্র, এটা আমি তো 2 নম্বরে বলেছিলাম, 4 নম্বরে পড়বে, ঠিক আছে। সাময়িক পত্র আর সংবাদপত্রের কী গুরুত্ব রয়েছে। এবার আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কী। দেখো ডবল স্টার রয়েছে না, স্টারগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, আমি আগে বলেছি। বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কী পড়বে, 4টা পয়েন্ট পড়ে নেবে। তারপরে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী, 14 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে, এটাও পড়বে। এবার আমাদের মনে হচ্ছে শেষ হয়ে গিয়েছে, এটাই লাস্ট প্রশ্ন যত সম্ভব দেখি। সোমপ্রকাশ পত্রের গুরুত্ব, হ্যাঁ শেষ, এই কটা করলেই কিন্তু হয়ে যাবে। 4 নম্বরের প্রশ্ন আমি যেগুলো 8 নম্বরের প্রশ্ন এখান থেকে আর পড়তে হবে না, ঠিক আছে, এখান থেকে 8 নম্বরের প্রশ্ন দেবে না, দিলেও 4 যোগ করে দেবে, একবারে টানা 8 নম্বর মোটেও দেবে না, ঠিক আছে। 8 নম্বরে এরকম ধরো দিয়ে দিল যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকা এবং বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো, এরকম 4 দুটো 4 মিলে 8-এর করতে পারে, তাছাড়া টানা 8-এর প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে হবে না, হচ্ছে না, ঠিক আছে। সো যেই 4 নম্বরের প্রশ্ন আমি বলেছি, আর কিছু কিছু 4 নম্বরের প্রশ্নে কিন্তু তোমাদের দেখবে স্টার দেওয়া রয়েছে, সেই স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো করে পড়বে, যেমন জীবনের ঝরাপাতা, বঙ্গদর্শন, সোমপ্রকাশ, তারপরে আমাদের এদিকে রয়েছে জীবন স্মৃতি, 70 বছর, এই 5টা প্রশ্ন তো আসার খুবই চান্স রয়েছে, 5টার মধ্যে একটা তুলে দেওয়ার, বাকি যেগুলো দিয়েছি বাকিগুলো পড়বে, খুব ভালো করে পড়বে। সাজেশনটা কিন্তু অনেক রিসার্চ করে দিয়েছি, আর আমি নিজেও অনেকটা খেটেছি। আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন কিন্তু আমি ছায়া প্রকাশনী কমপ্লিট পড়েছিলাম, রায়মার্টিন কমপ্লিট পড়েছিলাম, আমাদের WBTA টেস্ট পেপার কমপ্লিট করেছিলাম, ABTA টেস্ট পেপার কমপ্লিট করেছিলাম, রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা কমপ্লিট করেছিলাম, মানে ঝাঁঝরা করে দিয়েছিলাম পড়ে। সো তোমরা বুঝতে পারছো কীরকম খাটতে হবে ভালো নাম্বার পেতে গেলে। সো পড়ো, ঠিক আছে, পড়ো, সময় নষ্ট করো না, এগুলোকে লিখে প্র্যাকটিস করো, জাস্ট এই কয়টা মাসই তো না, জীবনে একবারই মাধ্যমিক পরীক্ষা তোমাদের আসছে, সো জীবনে একবারই খাটতে হবে, ভালো করে পড়াশোনা করো, কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে জানো, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্যান্য সাজেশানে। হ্যাঁ, আর একটা জিনিস বাদ গিয়েছে, সরি, শর্ট প্রশ্ন, ছোটো প্রশ্নের সাজেশন আমি দিয়ে দেবো, ঠিক আছে, ছোটো প্রশ্নেরও PDF আমি প্রোভাইড করে দেবো, যে ছোটো প্রশ্ন কোথা থেকে পড়বে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।